সবাইকে ওয়েলকাম এসকে এডুকেশন 2.0 চ্যানেলে। আজকে আমরা মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায়ের বহির্জাত প্রক্রিয়া ও নদীর কাজ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আমরা সলভ করব। ঠিক আছে, দেখো সর্বপ্রথম যে কোশ্চেনটি রয়েছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপ পরিবর্তন ঘটায় তাদের কি বলে? 1 নম্বর অপশন রয়েছে বহির্জাত প্রক্রিয়া, বি নাম্বার অপশন রয়েছে অন্তর্জাত প্রক্রিয়া, সি নাম্বার অপশন রয়েছে গিরিজনী আলোড়ন, হবে এটা আন্দোলন নয়, মহীভাবক আলোড়ন। ঠিক আছে, এইখানে অপশন এ তাহলে কারেক্ট, বহির্জাত প্রক্রিয়ার। ঠিক আছে, অপশন এ কারেক্ট। নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। একটি বহির্জাত শক্তির উদাহরণ হলো, বহির্জাত শক্তির উদাহরণ দেখো অগ্নুৎপাত বহির্জাত শক্তি নয়। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমুদ্র স্রোত। হ্যাঁ, সমুদ্র স্রোত বহির্জাত শক্তির একটি উদাহরণ। ভাঁজ বা চ্যুতি সৃষ্টি এই সমস্ত বহির্জাত শক্তির উদাহরণ নয়। ভূমিকম্প বহির্জাত শক্তির উদাহরণ নয়। তাহলে সঠিক উত্তর আমাদের হচ্ছে সমুদ্র স্রোত। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেনে। একটি অবরোহণ প্রক্রিয়া হলো, অবরোহণ প্রক্রিয়ার একটি উদাহরণ কি হতে পারে? পুঞ্জিত ক্ষয়, প্লাবন সমভূমি, স্বাভাবিক বাঁধ এবং নদী পাড়ের ভাঙন। দেখো একটি অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, নেক্সট আমরা 4 নম্বর কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে একটি অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হলো পুঞ্জিত ক্ষয়, হিমানী সম্প্রপাত, কর্দম প্রবাহ ও প্লাবন সমভূমি। এখানে আরোহণ প্রক্রিয়ার উদাহরণ হচ্ছে প্লাবন সমভূমি। কি? প্লাবন সমভূমি। দেখো আমি কোশ্চেন প্যাটার্নগুলো এইভাবেই সেট করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কেন বুঝতে সুবিধা হয়? দেখো একটার সাথে আরেকটা আমি রিলেটেড কোশ্চেনগুলো পাশে পাশে আলোচনা করেছি যাতে একটা কোশ্চেনের সাথে তোমাদের আরেকটা কোশ্চেনও বুঝতে সুবিধা হয়। আর দেখো এই জায়গায় যেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে, এই কোশ্চেনগুলো পরীক্ষার জন্য, অর্থাৎ নেক্সট মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ 2026-এ যারা এখন ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন প্রথম অধ্যায় থেকে ভূগোলের। ঠিক আছে, দেখো নেক্সট আমরা পরের কোশ্চেনে আমরা চলে যাব। 5 নম্বর কোশ্চেনটায় কি বলা হয়েছে? যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া কোনটা নয়? আবহবিকার, না নদী পবন, না অগ্নুদ্গমন, না পুঞ্জিত ক্ষয়, কোনটা? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অগ্নুদ্গমন। ঠিক আছে, অগ্নুদ্গমন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। আরোহণ প্রক্রিয়া কিসের সঙ্গে যুক্ত? সঞ্চয় কার্যের সঙ্গে যুক্ত, না ক্ষয় কার্যের সঙ্গে যুক্ত, না বৃষ্টির সঙ্গে যুক্ত, কোনটির সঙ্গে যুক্ত? দেখো এই যে আরোহণ যে প্রক্রিয়াটি রয়েছে, এই আরোহণ প্রক্রিয়া কিসের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে সঞ্চয় কাজের সঙ্গে যুক্ত। কিসের সঙ্গে যুক্ত? সঞ্চয় কাজের সঙ্গে যুক্ত একটি প্রক্রিয়া। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 7 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? বহির্জাত প্রক্রিয়া কার্যকারী শক্তির প্রধান উৎস হলো। দেখো যত বহির্জাত প্রক্রিয়া রয়েছে সব কিছুর যে শক্তির প্রধান উৎস সেটা আমরা সকলেই জানি। শক্তির প্রধান উৎস হচ্ছে এখানে সূর্য। এখানে আর অন্য অপশনের দিকে আমাদের যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, সরাসরি আমরা সূর্যকে টিকমার্ক দিয়ে দিব। দেখো এই কোশ্চেনগুলো আমি আবার আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি কেউ মনে করো যে না কোশ্চেনটা সেখানে গিয়ে তোমরা পিডিএফটা দেখে বাড়িতে সলভ করতে পারো। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি। 8 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায়? দেখো এই যে অবরোহণ, আরোহণ, আবহবিকার ও নদী ভবন প্রক্রিয়া, এই 4টা প্রক্রিয়া এখানে বলা হয়েছে। দেখো এই অবরোহণ ও আরোহণ যে প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়ার থেকে দেখবে তোমরা কোশ্চেন প্যাটার্ন যদি ফলো করো প্রত্যেক বছর একটা না একটা কোশ্চেন সেখান থেকে হবেই। তার জন্য এখান থেকে যেই ধরনের কোশ্চেন হতে পারে সবগুলো কোশ্চেন এখানে আমি আলোচনা করেছি। তার জন্যই দেখবে আমি প্রথমেই বলেছি যে 90% এক্সাম কোশ্চেন।
অর্থাৎ খুবই কমন ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারেও এসেছে বিভিন্ন সময়, সেই কোশ্চেনগুলো এখানে আলোচনা করা আছে। তাহলে 8 নম্বর কোশ্চেনটার উত্তর হচ্ছে কি? আরোহণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? আরোহণ প্রক্রিয়া। উচ্চতা বৃদ্ধি পায় আর উচ্চতা হ্রাস পায় হচ্ছে অবরোহণ প্রক্রিয়ায়, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট আমরা 9 নম্বরে চলে যাচ্ছি। অবরোহণ ও আরোহণ বা অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলাফল কি? দেখো, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, না নদী ভবন, না পর্যায়ন, কোনটা? কে বলতে পারবে? দেখো, এটার সঠিক উত্তরটা হচ্ছে পর্যায়ন, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কি হবে তাহলে? পর্যায়ন। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি কোনটি? দেখো, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই এই কোশ্চেনটার অ্যান্সার পারবে। দেখো, সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তির মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে নদী, ডাইরেক্টলি। আর কোনো অপশনের দিকে আমাদের দেখার প্রয়োজনীয়তা নেই। সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তির উদাহরণ হচ্ছে নদী। ঠিক আছে, যদি কেউ আমার আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে, দেখবে এই শর্ট কোশ্চেনগুলো সলভ করতে অনেকটাই তোমাদের সুবিধা হচ্ছে। নেক্সট 11 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে? কোনটি ভূমিরূপ পরিবর্তনের একটি স্থিতিশীল প্রক্রিয়া? ভূমিরূপ পরিবর্তনের একটি স্থিতিশীল প্রক্রিয়া। ঠিক আছে, 11 নম্বরটা হচ্ছে অধঃক্ষেপণ। দেখো, এখানে রয়েছে অধঃক্ষেপণ হচ্ছে ভূমিরূপ পরিবর্তনের একটি স্থিতিশীল প্রক্রিয়া, অর্থাৎ অপশন ডি অধঃক্ষেপণ বা অন্তঃক্ষেপণ এখানে রয়েছে, এটা অধঃক্ষেপণ হবে। ঠিক আছে, একটু কারেক্ট করে নিবে। ঠিক আছে, নেক্সট 12 নম্বর কোশ্চেনটায় দেখো, যে প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয়। ভূমির ঢাল সুষম হয়। দেখো, যে আমি বলেছিলাম আগেও যে অবরোহণ আরোহণ এই যে পার্টটার থেকে অনেক কোশ্চেন হয়, ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন হয়। দেখো, এই জায়গায় আরেকটা তেমনই কোশ্চেন দেওয়া রয়েছে 12 নম্বর কোশ্চেনটা। দেখো, এই জায়গায় আছে আরোহণ, পাত সঞ্চলন, অন্তঃক্ষেপণ ও পর্যায়ন। দেখো, সুষম হয় সেটা হচ্ছে পর্যায়ন প্রক্রিয়ায় ভূমির ঢাল কি হয়? সুষম হয়। ঠিক আছে, বোঝা গেল। 13 নম্বর কোশ্চেনটা কি হচ্ছে? শিলাচূর্ণ অপসারিত হয়ে নিচু অঞ্চলে সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? নিচু অঞ্চলে সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? দেখো, আরোহণ না অবরোহণ, না পুঞ্জক্ষয়, না পর্যায়ন, কি বলে? 13 নম্বরের অ্যান্সারটা দেখো, আরোহণ প্রক্রিয়া। 13 নম্বরের উত্তর তাহলে কি? আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট 14 নম্বরে আমরা চলে যাচ্ছি। বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠন হয় যে পদ্ধতিতে? সঞ্চয়জাত ভূমিরূপ কি পদ্ধতিতে গঠন হয়? দেখো, এই জায়গায় পর্যায়ন রয়েছে, অবরোহণ রয়েছে, আরোহণ ও পুঞ্জীভূত ক্ষয় রয়েছে। তাহলে এখানে 14 নম্বরের সঠিক উত্তরটা হবে আরোহণ প্রক্রিয়া। কি হবে? আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। পর্যায়ন প্রক্রিয়া হলো একটি বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত, মহাজাগতিক, না মৃত্তিকা সৃষ্ট প্রক্রিয়া? কে বলতে পারবে 15 নম্বর কোশ্চেনটার উত্তর? দেখো, পর্যায়ন প্রক্রিয়া আমি প্রথম দিকে আমি বলেছিলাম পর্যায়ন, অবরোহণ, আরোহণ এগুলো সবই কিসের মধ্যে পড়ছে? বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পড়েছে। কি প্রক্রিয়ার মধ্যে পড়েছে? বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পড়েছে। নেক্সট আমরা 16 নম্বর কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতল পরিণত হয় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? 16 নম্বরটার মধ্যে অপশন দেখো, নদী ভবন, আরোহণ, পর্যায়ন, অবরোহণ। 4টা অপশন রয়েছে। 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? সেটা হচ্ছে পর্যায়ন। কোনটা কারেক্ট? পর্যায়নটা কারেক্ট। নেক্সট কোশ্চেনটা কি বলেছে? দেখো, আরোহণ প্রক্রিয়ার অপর নাম কি? আরোহণ প্রক্রিয়ার অপর নাম কি? দেখো, আরোহণ প্রক্রিয়ার অপর নামও আসতে পারে, আবার অবরোহণ প্রক্রিয়ার অপর নামও আসতে পারে। দেখো, আরোহণ প্রক্রিয়ার যেটা অপর নাম সেটা হচ্ছে ক্ষয় সাধন। কারণ আরোহণ প্রক্রিয়ায় কি হয়? ক্ষয় হয়, আর অবরোহণ প্রক্রিয়ায় কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে। ঠিক আছে, তাহলে অপশনে এখানে কারেক্ট। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো। দেখো, আরোহণ প্রক্রিয়ায় কি সৃষ্টি হতে পারে? আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপের উদাহরণ দেখো, অপশন দেওয়া রয়েছে গিরিখাত, অপশন তারপর রয়েছে বালিয়ারি, গৌড় এবং রসে মতানে। দেখো, 18 নম্বর কোশ্চেনটার উত্তর হচ্ছে অপশন বি কারেক্ট। কি? বালিয়ারি। ঠিক আছে,
নেক্সট আমরা 19 নম্বর কোশ্চেনটায় চলে যাচ্ছি, ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে। দেখো ক্ষয়সীমা ধারণার প্রবর্তক, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বারবার এই কোশ্চেনটা রিপিট হয়। দেখো এখানে অপশন দেওয়া আছে হ্যাগ, ডেভিস, পাওয়েল ও প্যান্ক। তাহলে এই জায়গায় তোমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে পাওয়েল। কে? পাওয়েল। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাচ্ছি 20 নম্বর কোশ্চেন, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায়? আরোহণ প্রক্রিয়ায়, অবরোহণ প্রক্রিয়ায়, না অবক্ষয় প্রক্রিয়ায়, না নগ্নিভবন প্রক্রিয়ায়? কোন প্রক্রিয়ায় নিচু জায়গা ভরাট হয়? দেখো এই অবরোহণ ও আরোহণ প্রক্রিয়াটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ এই দুটোর থেকে দেখো কত ধরনের কোশ্চেন হতে পারে। দেখো 20 নম্বর কোশ্চেনটার সঠিক উত্তর হচ্ছে আরোহণ প্রক্রিয়ায় নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়। অর্থাৎ আরোহণ প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থগুলি কী হয়? ভূমির ডাল বেয়ে বেয়ে নিম্নভূমিতে গিয়ে সঞ্চিত হয়, তাই এখানে বলেছে উচ্চতা বৃদ্ধি পায়। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাচ্ছি 21 নম্বর কোশ্চেন, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত হলো গঙ্গার। দেখো গঙ্গার উচ্চ, মধ্য, নিম্ন তিনটা গতি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো এই যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার গতি পথ হচ্ছে নিম্নগতি, না উচ্চগতি, মধ্য, না উচ্চ ও মধ্যগতি? কোনটা হবে অপশন? দেখো 21 নম্বর কোশ্চেনের অপশনটা হয়েছে, যেহেতু উৎস বলেছে গঙ্গোত্রী হিমবাহ, অবশ্যই এই জায়গায় কী হবে? উচ্চগতি হবে। কী গতি হবে? উচ্চগতি হবে। ঠিক আছে। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাচ্ছি, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত বা রাজমহল পাহাড় পর্যন্ত এটা কি গতি হবে? আশা করি সকলে বুঝতেই পারছো, এটার গতি হবে মধ্যগতি। ঠিক আছে। নেক্সট যেটা কোশ্চেন রয়েছে, রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর অর্থাৎ মোহনা পর্যন্ত, এটা সাধারণত এটা আর বলার কিছু নেই, এটা সবাই বুঝেই গেছো আশা করি, এটা হবে নিম্নগতি। দেখো তারপর 24 নম্বর, পৃথিবীর পৃষ্ঠের শতকরা কত ভাগ অঞ্চল নদী দ্বারা ভূমিরূপ বিবর্তিত হয়েছে? অর্থাৎ ভূমিরূপ সৃষ্টিতে নদী কতটুক বা কত পার্সেন্ট তার ভূমিকা রয়েছে? দেখো এই কোশ্চেনটাও আমি যখন নদীর ক্ষয়কার্য আলোচনা করেছিলাম ভিডিওর মধ্যে, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি, সেইখানে আমি এটার উত্তরটাও বলেছিলাম। দেখো এই 24 নম্বর কোশ্চেনের উত্তরটা হবে কি? 70%। অর্থাৎ নদী কী করছে? ভূমিরূপ গঠনে 70% ভূমিকা পালন করছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব, নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে কি বলা হয়? দেখো মধ্যগতির সূত্র, মহাকর্ষের সূত্র, ফেরলের সূত্র, না 22 ব্যালটের সূত্র? দেখো ফেরল 22 ব্যালটের সূত্র, এইটি ফেরল এবং 22 ব্যালটের সূত্র বায়ু প্রবাহের সঙ্গে জড়িত। ঠিক আছে। নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র। কিসের সূত্র? ষষ্ঠ ঘাতের সূত্র। এখানে একটু কোশ্চেনটায় উত্তরটা নেই, তোমরা একটু লিখে নেবে। কিসের সূত্র বলা হয়? ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়। নেক্সট কোশ্চেনটা 26 নম্বর কোশ্চেনটায় আমরা যাচ্ছি, বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে যে প্রাকৃতিক শক্তি ভূমিরূপ পরিবর্তনে মুখ্য ভূমিকা নেয় তা হচ্ছে? দেখো বৃষ্টিযুক্ত আর্দ্র অঞ্চলে, এই কোশ্চেনটার মধ্যে অপশন দেওয়া রয়েছে হিমবাহ, হিমবাহ হবে না, বায়ু হবে না, নদী ও সূর্যতাপ। এর মধ্যে সঠিক উত্তরটা হচ্ছে নদী। কোনটা হচ্ছে? নদী। ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, ষষ্ঠ ঘাতের সূত্র আবিষ্কার কে করেন? দেখো গিলবার্ট, না হপকিন্স, না উইলসন, না ডাব্লিউ? দেখো এই ষষ্ঠ ঘাতের যে সূত্র সেটা আবিষ্কার করেন হচ্ছে ডাব্লিউ হপকিন্স। কে আবিষ্কার করেন? ডাব্লিউ হপকিন্স। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটাও আসে। নেক্সট দেখো লম্ফদান প্রক্রিয়া বেশি দেখা যায় নদীর কোন গতিতে? উচ্চ, মধ্য, নিম্ন ও বক্র প্রবাহে। কোন গতিতে দেখা যায় লম্ফদান? লম্ফদান দেখা যায় উচ্চ গতিতে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট। ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, অবঘর্ষ প্রক্রিয়ায় নদীবক্ষে সৃষ্ট মসৃণ গহ্বরগুলিকে কি বলে? দেখো এই কোশ্চেনটা নিয়েও আমি আগে আলোচনা করা হয়েছে বড় কোশ্চেনের মধ্যে, সেই ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে এই কোশ্চেনগুলো সলভ করতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। দেখো এখানে প্রথম অপশন যেটা রয়েছে প্রপাতকূপ, ক্রেপস, তারপর হচ্ছে পটহোল, সিঙ্কহোল। দেখো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে পটহোল।
কি উত্তর? পট হোল। নেক্সট আমরা চলে যাচ্ছি 30 নম্বর প্রশ্নে। প্রধান নদী থেকে যে জলধারা নির্গত হয় তাকে কি বলে? এটা তোমরা নিচু ক্লাসেও পড়ে এসেছো, এটা খুব একটা কমন কোশ্চেন। দেখো আমরা হার্ড কোশ্চেন পড়ি, কিন্তু দেখবে হার্ড কোশ্চেনের মাঝে মাঝে এমন কিছু পাতি একদম কমন কোশ্চেনও দেওয়া থাকে, ফলে এই কোশ্চেনগুলো মিস করা চলবে না, তার জন্য এই কোশ্চেনগুলো আমাদের পড়তে হবে। তাহলে এটা এই 30 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কী হচ্ছে সবাই বুঝেই গেছো আশা করি, শাখা নদী। ঠিক আছে, নেক্সট অপশন কিউসেক হলো কি? কিউসেক এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসে। কিউসেক নদীর জলপ্রবাহ মাপার একক, বায়ুর বেগ মাপার একক, হিমবাহের গতিবেগ মাপার একক, না বরফের গভীরতা মাপার একক? দেখো এখানে সঠিক উত্তর হবে নদীর জলপ্রবাহ মাপার একক হচ্ছে কিউসেক। ঠিক আছে, তারপর ভারতের প্রধান জলবিভাজিকার উদাহরণ, খুব একটা কমন কোশ্চেন, এটা সবাই আশা করি বুঝতেই পারছো, আরাবল্লী পর্বতমালা না হিমালয় পর্বতমালা? ঠিক আছে, এটার অপশন হবে হিমালয় পর্বতমালা। নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা দেখো, আমরা আলোচনা করছি। নেক্সট কোশ্চেন হচ্ছে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলে? দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি, জলবিভাজিকা, নদীমুখ, স্বাভাবিক বাঁধ, না দোয়াব? দেখো জলবিভাজিকাই বলে, আশা করি সবাই বুঝতেই পারছো এই কোশ্চেনটার অ্যান্সারটাও জলবিভাজিকা বলে। নেক্সট, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? এই কোশ্চেনটাও যদি আমার আগের ভিডিওগুলি দেখে থাকো তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটাও সবাই পারবে আশা করছি। ঠিক আছে, শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ কি? দেখো এই ক্যানিয়ন সৃষ্টি হয় নদীর প্রধানত উচ্চ গতিতে, আর উচ্চ গতিতে ক্যানিয়ন আই আকৃতি হওয়ার মূল কারণ হচ্ছে নদীর পার্শ্বক্ষয় না, নদীর খাড়া ঢালো না, নদীর নিম্নক্ষয়। উচ্চ গতিতে নদী প্রচুর পরিমাণে নিম্নক্ষয় করার জন্য ক্যানিয়ন আই আকৃতির হয়ে থাকে। তাহলে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট দেখো ক্যানিয়ন দেখা যায় কোথায়? এতক্ষণ ধরে আমি বলেই আসছি যে শুষ্ক অঞ্চলে দেখা যায়, তো অবশ্যই অপশন বি এখানে কারেক্ট, যে শুষ্ক অঞ্চলে ক্যানিয়ন দেখা যায়। নেক্সট, স্পেনীয় শব্দ ক্যানিয়ন, স্পেনীয় শব্দ ক্যানিয়ন থেকে ক্যানন থেকে ক্যানিয়ন শব্দটির উৎপত্তি। এই ক্যানন শব্দের অর্থ হলো, অপশন এ দেওয়া রয়েছে ক্ষয়, অপশন বি নদী, অপশন সি বৃষ্টি, অপশন ডি নল। দেখো এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট। কোনটি কারেক্ট? অপশন ডি নয়, অপশন বি নদী। নেক্সট আমরা যাচ্ছি, অতি গভীর আই আকৃতির উপত্যকাকে কি বলে? দেখো এই কোশ্চেনটা আগেও আমি একবার দিয়েছি, আবার এটা দিয়েছি। এই দুটো কোশ্চেন এমনভাবে ঘুরিয়ে দিতে পারে, তার জন্য আমি এইভাবে দুটো কোশ্চেনই আলাদা আলাদাভাবে আলোচনা করে দিয়েছি। এখানে দেখবে কিছু কিছু কোশ্চেন রিপিট আছে, কিন্তু একটু একটু আলাদা করে। ঠিক আছে, দেখো অতি গভীর আই আকৃতির উপত্যকাকে কি বলা হয়? গিরিখাত বলে, ক্যানিয়ন, কাটাসপার, না প্লাঞ্জ পুল? অবশ্যই কি বলে? ক্যানিয়ন বলে। অপশন বি তাহলে এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেন জলপ্রপাতের পাদদেশে গঠিত ভূমিরূপটি হলো, জলপ্রপাতের পাদদেশে, এটাও আলোচনা করা হয়েছে আগে। জলপ্রপাতের পাদদেশে কুণ্ডকূপ, না প্রপাত কূপ, না ওয়াদি, না প্লায়া? দেখো ওয়াদি আর প্লায়া তো হবেই না, কুণ্ডকূপ না প্রপাত কূপ, কোনটা হবে? দেখো এখানে হবে অপশন বি কারেক্ট, অর্থাৎ প্রপাত কূপ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। সাংপো ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম, গভীরতম, না সুন্দরতম, না প্রশস্ততম? কী ধরনের ক্যানিয়নের উদাহরণ? ঠিক আছে, এটা হচ্ছে গভীরতম ক্যানিয়ন। গভীরতা এই ক্যানিয়নের সব থেকে বেশি। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত, এটা সবাই জানো, ভিক্টোরিয়া। নেক্সট যেটা রয়েছে, গেরসোপ্পা জলপ্রপাত কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে আসে যে গেরসোপ্পা জলপ্রপাত কোথায় অবস্থিত। দেখো আমি এখানে যেই কোশ্চেনগুলো বলছি যে খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে আসে, তার জন্য আমি বারবার বলছি। ঠিক আছে, গেরসোপ্পা জলপ্রপাত কৃষ্ণা নদীতে, না গোদাবরী, না শরাবতী, না নর্মদা নদীতে অবস্থিত? কোন নদীতে অবস্থিত? শরাবতী নদীতে অবস্থিত।
শরাবতী নদীতে অবস্থিত হচ্ছে এই জলপ্রপাতটি। নেক্সট কোশ্চেন, বিভিন্ন ঋতুতে নদীর জলের পরিমাণের হ্রাস বৃদ্ধিকে কি বলে? নদীর পুনর্জীবন, নদী পশ্চাৎ অপসারণ, নদী পর্যায়, না তোমার হচ্ছে লাস্ট অপশন ডি নাম্বারটা। এই জায়গায় একটু ভুল রয়েছে, নদী বন্যা না, এটা নদী বর্তন হবে। ঠিক আছে, এখানে এই 43 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে নদী বর্তন। ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক রয়েছে, এটার অ্যান্সারটা হবে নদী বর্তন। ঠিক আছে, একটু সবাই শুনে লিখে নিবে। নেক্সট যেটা রয়েছে, নেক্সট কোশ্চেন, নিক বিন্দু জলপ্রপাতের উদাহরণ হলো। নিক বিন্দু জলপ্রপাত, এই কোশ্চেনটাও আসে। ঠিক আছে, নিক বিন্দু জলপ্রপাতের উদাহরণ কি? চিত্রকূট, দশম যোগ, না কপিলধারা, কোনটা? দেখো এখানে সঠিক অপশন হচ্ছে দশম। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, নদীর প্রবাহ পথ বা উপত্যকা সিঁড়ির ধাপের ন্যায় নিচে নেমে এলে তাকে কি বলে? ক্যাটারাক্ট, ক্যাসকেড, না এটা র্যাপিড হতো, যাই হোক এখানে একটু ভুল হয়েছে সি নাম্বার অপশনটা। আর ডি নাম্বারের অপশন রয়েছে খরস্রোতা। দেখো এখানে এই 45 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে ক্যাসকেড, তাহলে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট চলে যাচ্ছি, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? এটা সকলেই জানো, অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের উদাহরণ, তাই তো? তাহলে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট, পলল ব্যজনী সৃষ্টি হয় নদীর উচ্চগতি, মধ্য, নিম্ন, না বদ্বীপ প্রবাহে? দেখো এখানে বদ্বীপ প্রবাহ, নিম্নগতি দুটাই অপশন দেওয়া রয়েছে, কিন্তু কোনটা উত্তর হবে? উত্তর হবে মধ্যগতিতে। পলল ব্যজনী দেখা যায় কোথায়? মধ্যগতিতে। ঠিক আছে, পাখির পায়ের আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে কোন নদীতে? পাখির পায়ের ন্যায় বদ্বীপ। ঠিক আছে, এটা মিসিসিপি, মিসৌরির মোহনায় এই বদ্বীপ দেখা যায়। কিসের মতো? পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়। নেক্সট, ভারতের কোন নদীর মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়? দেখো দুটা কোশ্চেনই পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়, এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো আমি কেন আগে তোমার বড় কোশ্চেনগুলোর ভিডিওগুলো আপলোড করছি, দেখো বড় কোশ্চেনগুলো যদি তোমরা ঠিকঠাক পড়ো বা শোনো, ঠিক আছে, তাহলে তোমরা এই শর্ট কোশ্চেনগুলো দেখবে যে অনেকটাই জানা হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা বড় কোশ্চেনের আমি পিডিএফ এবং ভিডিও লিঙ্ক, আমি প্রত্যেকটা জিনিস বা নোটগুলো আমি সব আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবে, সেখানে তোমরা পেয়ে যাবে নোটস বলো বা আদার্স তোমাদের ভিডিও বলো, সব জিনিস সেখানে দেওয়া হবে। দেখো তাহলে ভারতের যে নদীতে পাখির পায়ের মতো বদ্বীপ রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণা নদীতে। কী নদীতে? কৃষ্ণা নদীতে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, দেখো ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ কি? ঠিক আছে, কেন ডুবে যাচ্ছে? দেখো এটা একটু যদি আমরা কমন সেন্স ইউজ করি তাহলে এই কোশ্চেনটার উত্তর দিতে পারবো। দেখবা ক্ষয় এবং সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি, সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ, জোয়ার ভাটা ও বান ডাকা, সমুদ্র তলদেশের অবনমন। এর মধ্যে দেখো অপশন এ বলা হয়েছে ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। আমরা কি জানি, ক্রমাগত গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার জন্য এই দ্বীপটি ডুবে গিয়েছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, নীলনদের বদ্বীপটি হলো, নীলনদের বদ্বীপটি কিসের মতো? দেখো তীক্ষ্ণ বদ্বীপ, ধনুরাকৃতির বদ্বীপ, পাখির পায়ের মতো বদ্বীপ, না কাসপেড বদ্বীপ? দেখো 51 নম্বর কোশ্চেনের উত্তরটা হচ্ছে ধনুরাকৃতির বদ্বীপ। কি? ধনুরাকৃতির বদ্বীপ, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নেক্সট দেখো, শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত কোন নদীতে? শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত। দেখো 52 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে কাবেরী নদীতে। কি নদীতে? কাবেরী নদীতে এটি অবস্থিত। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি, বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনের যে সকল বদ্বীপ সম্পূর্ণ ডুবে গেছে তার মধ্যে একটি হল, দেখো সেটা হচ্ছে দমন, না নিউমুর, না নিকোবর, না মিনিকয়? দেখো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট, নিউমুর। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ,
বৃহত্তম বদ্বীপ কোনটি? দেখো, অ্যামাজনের বদ্বীপ, নীলনদের বদ্বীপ, গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপ। দেখো এখানে অপশন সি হচ্ছে কারেক্ট, গঙ্গা, পদ্মা ও মেঘনার বদ্বীপ হচ্ছে বৃহত্তম বদ্বীপের উদাহরণ। নেক্সট কোশ্চেন, সুন্দরবন অঞ্চলের কোন দ্বীপটি হাড়িভাঙা নদীর মোহনায় অবস্থান করেছে? এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট এটা আসে। এটার উত্তরটা হচ্ছে নিউমুর। ঠিক আছে, নেক্সট, নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় কি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি, জলপ্রপাত না পলল শঙ্কু? দেখো এখানে অপশন সি হচ্ছে কারেক্ট, অর্থাৎ জলপ্রপাত। 57 নম্বর কোশ্চেনটা দেখো, পৃথিবীর দীর্ঘতম খাড়ি দেখা যায়। পৃথিবীর দীর্ঘতম খাড়ি কোথায় দেখা যায়? ওব নদীতে দেখা যায় পৃথিবীর দীর্ঘতম খাড়ি। কোন নদীতে? ওব নদীতে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ কোনটি? মাজুলি না ইলহা দা মারাজো না সুন্দরবন না লিটি? দেখো এখানে অপশন বি হচ্ছে কারেক্ট, মারাজো। এটি হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ। দেখো এই যে আজকের শর্ট কোশ্চেনগুলো বা এমসিকিউগুলো আমরা আলোচনা করলাম, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবং দেখো যদি তোমরা আগের ভিডিওগুলি দেখে থাকো তাহলে দেখবে যে এই জায়গায় যেই সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে সেই সমস্ত কোশ্চেনের বেশিরভাগই আমি সেখানে আলোচনা করে দিয়েছি। আশা করছি আজকের এই এমসিকিউ এর যে ক্লাসটা ছিল সেটা সকলেরই ভালো লাগবে এবং সকলেরই উপকার হবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, শেয়ার করো, কমেন্ট করো। আরও যদি কোনো নোটস বা আরও অন্যান্য বিষয়ের উপর ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেই বিষয়গুলোর উপর ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ।